এখান থেকেই শুরু হলো বিচিত্র ভ্রমণ। আমরা যথারীতি বাসে উঠলাম। বেলা 9টায় বাস থেকে নামলাম। স্টপেজের নাম ঠিক মনে নেই। বাস থেকে নেমে অপূর্ব মনোরম দৃশ্য চোখে পড়ল। সরু পিচ ঢালা পথ, দুপাশে বৃক্ষ, বনলতা, কলা গাছ, সুপারি গাছ। সূর্যের হালকা রোদ এসে পড়ছে রাস্তার উপর। এক পথিককে জিজ্ঞেস করলাম, বাজিতপুরের হালিমপুর যাব, এখান থেকে কত দূর হবে? পথিক বলল, এই ধরেন 2-3 কিলো হবে। আমরা ছিলাম যেমনি ভ্রমণের পাগল, তেমনি হাঁটার পাগল। সুযোগ পেলেই হাঁটতে বেরিয়ে পড়তাম। যখন শুনলাম 2-3 কিলো হবে, সবাই হাঁটার জন্য রাজি হয়ে গেলাম। সবাই মিলে হইহুল্লোড় আর গল্প গুজব করছি। সিগারেটে তো হরদম চলছে। এত সুন্দর পরিবেশ, সে যেন এক অন্য রকম আমেজ। পথের মাঝে চায়ের দোকানে চা খাওয়া আছেই। নির্জন রাস্তায় খুব বেশি চায়ের দোকান পাওয়া যায় না, তবুও চলার পথে যা পাই তাই বা আসে কোত্থেকে? এভাবেই চলছে পথ চলা। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা প্রায় 11টা। কি ব্যাপার, এখনো পৌঁছালাম না? আরেক পথিককে জিজ্ঞেস করলাম, বাজিতপুরের হালিমপুর যাব, এখান থেকে কত দূর হবে? সে বলল, এই তো সামনে। যাই হোক, আমরা এক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, হালিমপুর যাবে, ভাড়া কত? সে বলল 50 টাকা। ভাবলাম বেশি দূর না, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আবারও হাঁটা। বেলা প্রায় 12টা। কি ব্যাপার, এখনো পৌঁছালাম না? আমরা আরেক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, হালিমপুর যাবে, ভাড়া কত? সে বলল 80 টাকা। আমরা তো হতভম্ব, এত পথ অতিক্রম করার পরও ভাড়া বেড়ে গেল, ঘটনা কি? কিছু দূর এগিয়ে এসে আবার আমরা আরেক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, হালিমপুর যাবে, ভাড়া কত? এবার সে বলল 100 টাকা। নিজেকেই প্রশ্ন করি, এ কোন দেশে এসে পড়লাম রে ভাই? দুপুর প্রায় 2টো, অজপাড়াগাঁও। কি করব ভাবছি। কেউ বলল ফিরে যাই, কেউ বলল না, শেষ পর্যন্ত যাবে। যাই হোক, অবশেষে হালিমপুর বাজারে পৌঁছলাম। বাজার বলতে কয়েকটা দোকান। এখানে কোনো খাবার হোটেল নেই। কিছু চা বিস্কিট খেলাম, তারপর আবার যাত্রা শুরু। চলার পথে ছোট্ট দুটি ছেলের সাথে দেখা। ওদেরকে বললাম রাজুর বাড়ির কথা, ওরা কিছু বলতে পারল না। এদেশের মানুষ কেমন, এ নিয়ে ওদের সাথে কথা বলছিলাম। যা শুনলাম তা আমাদের ধারণার চেয়েও বেশি। ওরা বলল, আমাদের এখানে একটা সামান্য মুরগির জন্যেও মানুষ সাংঘাতিক কিছু ঘটিয়ে ফেলতে পারে। ওদের মুখের আঞ্চলিক ভাষায় কথাটা ছিল এমন, আমরার দেশে কোনো মিডা কথা নাই। এই হলো অবস্থা। যাই হোক, কি আর করা। কিছু দূর যাওয়ার পর দেখি গ্রামের এক কৃষক মাথায় কিছু জ্বালানি কাঠ নিয়ে খোলা মাঠে মাটির রাস্তায় হাঁটছে। তাকে জিজ্ঞেস করলাম, আমরা যে বাড়ি যাব, অর্থাৎ রাজুর বাড়ি কোন দিকে? সে বলল, আমার সাথে আসেন। ওনার পিছনে হাঁটা শুরু করলাম। কৃষকের সাথে অনেক ধরনের কথা বললাম, এখানকার মানুষ কেমন ইত্যাদি। পাশ দিয়ে একটা বড় মাটির রাস্তা পশ্চিম দিকে চলে গেছে। তাকে জিজ্ঞেস করলাম, এই রাস্তাটি কোথায় গেছে? সে কোনো উত্তর দিল না, শুধু বলল, আমার সাথে আসেন। সে যাচ্ছে উত্তর দিকে। আমরা তার পিছনে প্রায় 15-20 মিনিট হাঁটলাম। অবশেষে সে তার বাড়ির সামনে এসে মাথা থেকে কাঠের বোঝা নামালো। এবার বলল, ওই যে বাড়িটা দেখছেন, ওটাই রাজুর বাড়ি। অর্থাৎ রাজুর বাড়ি আমরা পিছনে ফেলে এসেছি। তাকে যে জিজ্ঞেস করেছিলাম, এই রাস্তাটি কোথায় গেছে, ওই রাস্তা দিয়ে রাজুর বাড়ি যেতে হতো। আমরা আবারও হতভম্ব। এটা কেমন দেশ, এ কেমন জঙ্গলি আচরণ। অবশেষে রাজুর বাড়ি পৌঁছুলাম। রাজু আমাদের দেখে হতবাক, বুঝতেই পারছে না সে এখন কি করবে। সে ভাবেইনি যে আমরা সত্যি ওর বাড়িতে গিয়ে হাজির হব। পরের দিন তার ছেলের আকিকার অনুষ্ঠান। সে বলল, এসে পড়েছেন যখন, উপস্থিত যা আছে খেয়ে যান। বিকেল 5টায় শেষ ট্রেন, ওটা মিস করলে যেতে পারবেন না।
এবার আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এতটা জার্নি সুরে ক্লান্ত, অনেক ক্ষুধাও লেগেছে। বাড়িতে আসতে পারলাম না, তার আগেই বিদায়। খুবই হতাশ হলাম। সবাই মিলে পরামর্শ করলাম কি করা যায়। নানাজনের নানা মত। একবার ভাবলাম না খেয়ে এখনই চলে যাই, কিন্তু কি করার আছে? এখানে না আছে খাবার হোটেল, না আছে থাকার হোটেল। অবশেষে ভাবলাম হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই। পুকুরে গিয়ে শীতল পানিতে আমরা একে একে হাত পা ধুয়ে নিলাম। পড়ন্ত বিকেল, পুকুরের চারিদিকে গাছ থাকায় রোদের কিরণ দেখছি না। শীত শীত ভাবটা আরও বেড়ে গেল। আমাদের জন্য দ্রুত ডিম রান্না করল। এর ফাঁকে বাড়ির আশপাশটা চোখ বুলিয়ে নিলাম। পড়ন্ত বিকেল, নিঃশব্দ গ্রামীণ পরিবেশ, কিছুটা ক্লান্তি কেটে গেল। কোনো মতে চারটে খেয়ে ফিরে যাওয়ার জন্য রেডি হলাম। রাজু আমাদের বিদায় দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। বিদায় দিলেই যেন বাঁচে। আমাদেরকে সাথে নিয়ে বাড়ির পিছনে আসলো শর্টকাট রাস্তা দেখানোর জন্য। বাড়ির পিছনের বাগান পার হলেই বিশাল বিল। বিলের শেষ প্রান্তে একটা রেল লাইন। আমাদেরকে বলল, এখন সোজা চলে যান, ওই যে রেল লাইন দেখা যায়, ওখানেই স্টপেজ আছে, এখনই ট্রেন চলে আসবে, মিস করলে যেতে পারবেন না। এক প্রকার জোর করেই বিদায়। কি আর করব, অসহায়ের মতো বিলে নেমে দ্রুত হাঁটা দিলাম। তখন সূর্য ডুবে গেছে। মাঠের মধ্যে আমরা কজন ট্রেন ধরার জন্য দ্রুত হাঁটছি। এরই মধ্যে একটা ট্রেন চলে আসলো। আমরা দৌড় দিলাম, কিন্তু কাজ হলো না। রেল লাইনের কাছে পৌঁছানোর আগেই ট্রেনটি আমাদের অতিক্রম করে গেল। রেল লাইনের পাশেই এক কৃষক কাজ করছিল। তাকে জিজ্ঞেস করলাম, ভাই, এখন যে ট্রেনটি গেল, ওটাই কি শেষ ট্রেন? কৃষক বলল, কোন ট্রেন? কোথায় গেল? আমরা বললাম, এইমাত্রই তো আপনার পাশ দিয়ে গেল। সে বলল, জানি না। হায় রে অদ্ভুত লোক, ট্রেনের আওয়াজে কান ফেটে যাওয়ার উপক্রম, আর সে কিছুই জানে না। যাই হোক, আমরা রেল লাইন ধরে আগালাম। রেল লাইনের ওপর দিয়ে সামনে হেঁটে যাচ্ছি। দেখলাম একটা পরিত্যক্ত বাড়ির মতো। বুঝলাম এটাই ট্রেন স্টেশন। কাছে গিয়ে দেখি জনমানবহীন একটা ভুতুরে ঘর। রুমের ভেতরে আগাছা জন্মে আছে। একটা ছাগল ঘাস খাচ্ছে। অন্ধকার, জীর্ণ শীর্ণ ঘর। এই অবস্থা দেখে আমরা তাড়াতাড়ি স্থান ত্যাগ করলাম। একটু সামনে গিয়ে সরু একটা মাটির রাস্তা পেলাম। রাস্তা দিয়ে একটু আগাতেই দেখলাম একটা বাজার। বুঝলাম এটা ট্রেন স্টেশনের জন্য গড়ে উঠেছে। যাই হোক, আমরা একটা টি স্টলে চা খাওয়ার জন্য বসলাম। চা সিগারেট খেতে খেতে দু একজনকে জিজ্ঞেস করলাম, ভাই, শেষ ট্রেনটা কি চলে গেছে? সবাই একই উত্তর, হ্যাঁ চলে গেছে। ওদেরকে বললাম, ঢাকা যাওয়ার আর কি ব্যবস্থা আছে? ও কি যেন একটা বাস স্ট্যান্ডের কথা বলল, নামটা এখন মনে পড়ছে না। ওখানের শেষ তার 7টায়, এছাড়া আর কোনো পথ নাই। তখন সময় 5:30। আর দেরি করলাম না। বাজার থেকে বের হতেই দুজন লোকের সাথে দেখা। বেশভূষা দেখে মনে হয় শিক্ষিত লোক। কাছে গিয়ে আলাপ করে জানলাম ওনারা এয়ারলাইন্সে জব করে। এতক্ষণে মনে হলো এই বুঝি মানুষ পেলাম। আলাপের ফাঁকে বললাম, ট্রেনটা তো মিস করলাম, এখন বাস ধরার চেষ্টা করছি। তারা বলল, তাড়াতাড়ি যান, রাস্তাঘাট ভালো না, চোর ডাকাতের উপদ্রব আছে। আমাদের আরও ভয় পাইয়ে দিল। ইতিমধ্যে একটা ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, এটাই কি সেই ট্রেন ছিল? ওরা বলল, হ্যাঁ। আমাদের আর অবাক হওয়ার মতো অবস্থা নাই। এতক্ষণ ধরে এই লোকগুলোকে কি বললাম, আর ওরা আমাদেরকে নিয়ে কি খেলা করল? অথচ আমরা ট্রেনটিতে উঠে ঢাকা যেতে পারতাম। এখানে কি একজনও সৎ পরামর্শ দেওয়ার লোক নাই? একজন বলল, আপনারা রিক্সা নিয়ে সামনের স্টেশন বাইজিতপুর চলে যান, লোকাল ট্রেন আস্তে আস্তে যাবে, আর বাইজিতপুর বেশ সময় ওয়েট করবে। কি আর করা, তাড়াতাড়ি করেই রিক্সা ঠিক করলাম। রিক্সাওয়ালা বলল 25 টাকা লাগবে। আমরা দরাদরি করছিলাম। এর মধ্যে ওদের একজন বলল, দাঁড়ান, এই রিক্সায় চলে যান, 35 টাকা ভাড়া দিয়ে দিয়েন। কি তাজ্জব ব্যাপার, এরই মধ্যে 25 টাকা চাওয়া রিক্সা চলে গেছে। কি আর করা, এখন 35 টাকা রিক্সায় উঠলাম। দুটো রিক্সা নিয়ে রওনা করলাম। অন্ধকার রাস্তা, মাঝে মাঝে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তাঘাট ভালো না, ভয়ও লাগছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, রাস্তাঘাট কি নিরাপদ? সে বলল, না, ডাকাতের উপদ্রব আছে। কথার ফাঁকে আরও বলল, আমাদের এখানে ছোটখাটো ব্যাপারের জন্যও সাংঘাতিক কিছু কিছু ভাবলাম ঘটতে পারে। এমন জঙ্গলি মানুষ এখনও আছে। ভয়ে ভয়ে যাচ্ছি, আবার না ডাকাতের পাল্লায় পড়ি। রিক্সাওয়ালার সাথে আলাপ করতে করতে যাচ্ছি। সে বলল, আমরা মহিলাদের রিক্সায় উঠাই না। জিজ্ঞেস করলাম, কেন?
সে বলল, ওরা পেশাব করে রিকশা নষ্ট করে দেয়। বলো কি, তোমাদের এই অবস্থা? সে আঞ্চলিক ভাষায় আরও অনেক কথা বলে যাচ্ছিল। সেদিকে মনোযোগ নাই, টেনশন নিয়ে পথ চলছি। এরপর হলো আরেক ঘটনা। রিক্সাওয়ালা আমাদের রেল ক্রসিংয়ে নামিয়ে দিল, বলল স্টেশনে যাবে না, ওই যে ট্রেন দেখা যায়, দৌড়ে যান। আমরা বললাম, আরে বাবা, তোমাকে তো স্টেশন পর্যন্ত ভাড়া করেছি, এখানে নামিয়ে দিচ্ছ কেন? ও বলল, না, এখানেই নামেন। ভাবলাম ওর সাথে তর্ক ধরে ট্রেনটা হারাবো। ভাড়া পরিশোধ করে দিলাম, দৌড়। দুঃখের কথা কি আর বলবো, ট্রেনের কাছে প্রায় পৌঁছে গেছি, এরই মধ্যে ট্রেন ছেড়ে দিল। অথচ রিকশাওয়ালা আমাদের স্টেশনে নামিয়ে দিলে ট্রেনটা ধরতে পারতাম। যাই হোক, গেলাম টিকিট কাউন্টারে, জিজ্ঞেস করলাম ঢাকার নেক্সট ট্রেন কখন। উত্তরে আরও বিচিত্র জবাব দিল। সে বলল রাত 10টা আসতে পারে, 12টায় আসতে পারে, নাও আসতে পারে। ঠিকই আছে, এখানে এর চেয়ে বেশি কিছু আশা করা ভুল। কি করব ভেবে পাচ্ছি না। নির্জন স্টেশন, হালকা পাতলা 2-1 লোক আছে, পায়চারি করা ছাড়া আর কোনো কিছু করার নাই, লাইক ওয়েটিং ফর গডো। সন্ধ্যা নেমেছে আর ট্রেনের আসার কোনো নির্দিষ্ট সময় নেই। অগত্য ভাবলাম স্টেশনের কাছের চায়ের দোকানে গিয়ে একটু সময় কাটানো যাক। কিন্তু দোকানে ঢুকেই কেমন যেন একটা অস্বস্তি ঘিরে ধরল, ভেতরে ভেতরে ভয়ও লাগতে শুরু করলো। মনে হচ্ছিল সেখানের লোকজন যেন আমাদের দিকে কেমন সন্ধ্যের চোখে তাকিয়ে আছে, হয়তো সুযোগ পেলেই আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, যা কিছু টাকা পয়সা আছে সব কেড়ে নেবে। হঠাৎ আমাদের মাথায় একটা বুদ্ধি এলো। আমাদের দলের একজনের গায়ে আর্মির প্রিন্টের একটা জ্যাকেট ছিল। দেরি না করে ওটা মোবারক ভাইকে পরিয়ে দিলাম। বললাম, এখন থেকে আপনিই আমাদের বস। আমরা যেন কোনো একটা বিশেষ মিশনে এসেছি এমন একটা ভাব ধরে চলুন, দেখা যাক এতে কোনো কাজ হয় কিনা। আমরা ঠিক তেমনটাই করলাম। বিশ্বাস করুন, এটা যেন একটা মন্ত্রের মতো কাজ করল। কিছুক্ষণ না যেতেই দেখলাম দোকানের আশেপাশে আর লোকজন নেই, সব ফাঁকা হয়ে গেছে। ওরা হয়তো আমাদের বিশেষ কেউ ভেবে ভয় পেয়ে পালিয়েছে। যাক বাবা, এ যাত্রা বাঁচা গেল। অবশেষে রাত 10টায় ট্রেন আসলো। টিকিট নিয়ে ট্রেনে উঠলাম। ভেতরে কোনো বাতি নাই, ঘোর অন্ধকার, পা ফেললে মানুষের গায়ে লাগে, সবাই ডেকে বসে আছে। যাই হোক, কোনো মতো দাঁড়িয়ে রইলাম। এরই মাঝে টিটি আসলো, সবার কাছ থেকে বাসের মতো ভাড়া নিচ্ছে। আমরা যখন টিকিট দিলাম, টিটি খুব বিরক্তি বোধ করল। মনে হলো আমরা যেন নতুন কোনো গ্রহের প্রাণী, সবাই টাকা দিয়ে যাচ্ছে আর এই শালারা টিকিট দিচ্ছে। এভাবেই আমরা ভৈরব পৌঁছালাম রাত 1টায়। এরপর টিকিট কাটলাম ঢাকার। ক্লান্ত ভরা শরীর, ট্রেনটি এগিয়ে যাচ্ছে ঢাকার দিকে। এভাবেই সমাপ্ত হলো আমাদের বিচিত্র ভ্রমণ।